স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ২৬শে মার্চের আগেই ফিরছে আওয়ামী লীগ। হাসিনার নির্দেশে খেলা ঘুরছে, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ২৭শে মার্চ দিল্লিতে খলিলুর জয়শঙ্কর বৈঠক। হাসিনাকে ফেরাতে তারেকের চরম সিদ্ধান্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তারেক ক্ষমতায় বসতেই উঠে যাচ্ছে হাসিনার ফাঁসির নির্দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব রাষ্ট্রপতিকে গণহত্যার দায়ে গ্রেফতার করতে হবে নাহিদ ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, ১৩৩ তালেবান নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফের মুখ খুললেন হাসিনা, তবে এবার না পূর্বতন সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে না, বিএনপির চেয়ারম্যান তথা বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে। তিনি তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সুনির্দিষ্ট কয়েকটি বার্তা দিয়েছেন। সেই বার্তা ভোকাল টনিকের মতো কাজ করছে। হাসিনার বার্তা পেয়ে দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতাকর্মীরা রীতিমতো চাঙ্গা। দলীয় নেতা যারা দেশের বাইরে বিভিন্ন স্থানে রয়েছেন তাদের দেশে স্বভূমিতে ফিরে গিয়ে মাঠে নামার পরামর্শ দিয়েছেন। হাসিনা সম্প্রতি দিল্লিতে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠক ছিল দলের ওয়ার্কিং কমিটির। দীর্ঘ কয়েক মাস দিল্লিতে নিবৃত্তবাসের পর এবার করলেন দলের ওয়ার্কিং কমিটির বৈঠক। এর আগে তিনি কখনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, কখনো অডিও মেসেজে দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন। কিছুদিন আগে তিনি বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন। বাংলাদেশে পালাবদলের প্রেক্ষিতে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ওয়ার্কিং কমিটির বৈঠকে হাসিনা ছিলেন অত্যন্ত আত্মপ্রত্যয়ী। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে হাসিনাকে সুনির্দিষ্ট কোনো প্রান্ত থেকে এই বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশে রাজনীতিতে বৃহৎ পরিসরে নামার জন্য আওয়ামী লীগকে রাস্তা তৈরি করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সেই বার্তা পাওয়ার পরেই আওয়ামী লীগ সুপ্রিমো দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করলেন। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে কয়েকটি নির্দেশ দিয়েছেন। কলকাতায় দলের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। ওয়ার্কিং কমিটির বৈঠকে শেখ হাসিনা বলেছেন, দেশের বাইরে দলের যেসব নেতা রয়েছেন তাদের অবিলম্বে বাংলাদেশে দ্রুত ফিরে যেতে হবে। দেশে গিয়ে তাদের কাজ হবে দলের পদ্মাপাড়ের নেতাদের চাঙ্গা করে তোলা। সামনেই আসছে স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী করা হবে। শেখ হাসিনা এটাও জানিয়ে দিয়েছেন, দলের যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধ সরকার মিথ্যে অভিযোগে মামলা দায়ের করেছে তাদের জন্য আদালতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তাদের জামিনের ব্যবস্থা করতে হবে। দলের যেসব নেতাকর্মী জেলে রয়েছেন তাদের জেল থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ সুপ্রিমো পরামর্শ দিয়েছেন বিদেশে থাকা দলের নেতাদের জন্য। তাদের জন্য দলনেত্রীর পরামর্শ তাদেরও দেশে ফিরতে হবে। দরকার হলে আদালতে আত্মসমর্পণ করতে হবে। দলের শীর্ষ নেতৃত্ব একটি বিষয়ে বেশ সন্দিহান। তাদের মতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু না প্রধানমন্ত্রী, না বিএনপি, না সরকারের কোনো মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তারপরেও হাসিনা কি করে প্রবাসে থাকা দলের নেতাদের দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে নামার পরামর্শ দিয়েছেন? তারেক রহমান আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানাননি। তবে তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে তিনি নেই। আজ যদি তিনি বিরোধী কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেন তাহলে আগামী দিনে তার দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না, এমন নিশ্চয়তা কোথায়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেকের এই বক্তব্যই হাসিনার মনের জোর আরও বাড়িয়েছে। মনে করা হচ্ছে খুব দ্রুত আওয়ামী লীগের উপর থেকে বিএনপি সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। এদিকে ২৭ মার্চ দিল্লিতে খলিলুর জয়শঙ্কর বৈঠক। হাসিনাকে ফেরাতে তারেকের চরম সিদ্ধান্ত। এক সূত্র মারফত খবর, খলিলুর হয়তো ভারতে এসে তারেক রহমানের সঙ্গে হাসিনার একটি বৈঠকের আয়োজন করতে পারে। একটা বিষয় ষষ্ঠ, বরফ গলতে শুরু করেছে। খলিলুর রহমান যে আসছেন, প্রথমত তারেক মোদির মুখোমুখি দেখা করা, অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে তারেকের যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেটার আয়োজনের ব্যবস্থা করার জন্য। এক সূত্র মারফত খবর, তারেক রহমান ভারতে আসছে এপ্রিল মাসে। ডেট এখনও জানা যায়নি, কিন্তু তিনি এপ্রিলে আসতে পারেন।
এত কিছুর মধ্যে ভারত কিন্তু খলিলুরের আশা নিয়ে কোনো আপত্তি জানায়নি। এবার আপনাদের মনে হতে পারে বরফ যখন গলতে শুরু করেছে তাহলে এপ্রিলে কেন, আরেকটু আগে কেন তারেক হাসিনার সঙ্গে দেখা করছে না? কারণটা হচ্ছে নরেন্দ্র মোদী ইসরায়েলে যাবেন। ইসরায়েল থেকে ফেরার পর তারপর তিনি দেখা করবেন বা বৈঠকও করতে পারেন। একটা বিষয় জানিয়ে রাখি, তারেকের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের বিষয়ে কোনো রকম আপত্তি করা হয়নি। একটা সময় রাজনীতিতে যারাই শত্রু ছিল তারাই এখন মিত্র, আওয়ামী লীগ এবং বিএনপির। প্রসঙ্গত, ইউনূসের আমলে একটা সময় দেশ যে অবস্থায় ছিল বর্তমানে কিন্তু সেই অবস্থা বাংলাদেশের নেই। সেখানকার মানুষরাও বর্তমানে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। রাজনৈতিক মহল বলছে আস্তে আস্তে বাংলাদেশের পরিস্থিতি আরও পাল্টাতে পারে। সবটাই সময় বলবে। অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে আদৌ বৈঠক হয় কিনা তারেকের, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। আরও জানিয়ে দেব, তারিক ক্ষমতায় বসতেই উঠে যাচ্ছে হাসিনার ফাঁসির নির্দেশ। আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করেন শেখ হাসিনা। ভার্চুয়ালি তিনি বৈঠকে যোগ দেন। আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকে শেখ হাসিনা এই প্রথম নেতাদের বলেছেন, মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিন, এবার সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে দেশের ময়দানে। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন তিনি সেখানকার পরিস্থিতি নেত্রীকে জানান। নেতারা বলেন, যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা একটি প্রহসন মাত্র। এই সময় হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, বেশ কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে দাঁড়িয়ে বলে এসেছেন, খুব ভাল নির্বাচন হয়েছে। বর্তমানে বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি একটা সময়ে ছিল আওয়ামী লীগের শত্রু, কিন্তু এখন তারাই আওয়ামী লীগে বন্ধু। শেখ হাসিনা ভারতে আছেন, কোথায় আছেন তা কেউ জানেন না। অন্যদিকে জুলাই আন্দোলনে ছাত্র গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা মামলাগুলোর দায়িত্ব ছিল বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা সরাসরি সম্প্রচার করা হয়। বিচারকরা মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার জন্য 453 পৃষ্ঠার রায়কে 6টি ভাগে বিভক্ত করে পাঠ করেন। বাংলাদেশের রাজনৈতিক মহল বলছে, শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরতে পারেন। বিএনপি ক্ষমতায় আসার পর একাধিক জায়গায় বদল আনছেন। এদিকে নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার 5। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় 9 জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিহত কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি করেন। রাতেই মামলার এজাহারভুক্ত 5 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ইউনিয়ন বিএনপির এক নেতা ও তার ছেলে রয়েছেন। গতকাল দুপুর 12:30 দিকে সদর উপজেলার মাধবদী থানার মহিষাসুরা ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দির মধ্যবর্তী একটি সর্ষে ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। মহিষাসুরা ইউনিয়নের একটি এলাকায় ভাড়া বাসায় বাবা, মা ও ভাইয়ের সঙ্গে থাকত সে। তার বাবা ও ভাই স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। তাদের বাড়ি বরিশালে। মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত নূরা নামের এক তরুণের সঙ্গে কিশোরীর কথাবার্তা ছিল। 15 দিন আগে নূরার নেতৃত্বে 5-6 জন তরুণ কিশোরীকে তুলে নেয়। তখন তাকে ধর্ষণ করা হয় বলে পরিবারের অভিযোগ। এ ঘটনার বিচারের জন্য কিশোরীর পরিবার মহিষাসুরা ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহপ্রধান আহমেদ আলী দেওয়ানের কাছে যায়। তবে পরিবারটি বিচার পায়নি। সাবেক ইউপি সদস্যের কাছে অভিযোগ করায় নূরা সহ সংশ্লিষ্ট তরুণেরা ক্ষুব্ধ হন। আরও জানিয়ে দেব, রাষ্ট্রপতিকে গণহত্যার দায়ে গ্রেফতার করতে হবে। নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিনকে গণহত্যার গ্রেফতারে দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান। এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই গণহত্যার সময় কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেননি। তিনি নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে কিন্তু কোটা সংস্কার দাবিতে আমরা
আমরা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গিয়েছিলাম। তার নীরব ভূমিকার কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছে, ফলে গণহত্যার দায়ে তিনিও অভিযুক্ত। তিনি বলেন, তার রাষ্ট্রপতির বিরুদ্ধে কিন্তু আর্থিক অনৈতিকতার অভিযোগ রয়েছে আগে থেকে। ফলে রাষ্ট্রপতি বলতে আমরা যেটা বুঝি, অভিভাবক, সম্মান, শ্রদ্ধার যে ব্যক্তিত্ব প্রয়োজন, তার কোনোটাই আসলে তার নেই। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির অভিশংসনের জন্য পদক্ষেপ নিতে সংসদে সরকারি দল, বিরোধী দল সময় নিয়ে কাজ করবে। কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য রয়েছে। সেই সময় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারেনি, তাই রাষ্ট্রপতি পরিবর্তন হয়নি। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে ছিল। তিনি বলেন, সেই সময় রাষ্ট্রের স্থিতিশীলতা, সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে। এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ তৈরি হয়েছে। আমরা মনে করি যে রাষ্ট্রপতি এখন চলে যাওয়াটা কেবলই সময়ের আবার। নাহিদ আরও বলেন, এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, 133 তালেবান নিহত। সীমান্তের ডুরান্ড লাইনে পাকিস্তানের সেনা চৌকিতে হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দেশটি। পাকিস্তান এ যুদ্ধের নাম দিয়েছে অপারেশন গজব লিল হক। ইতোমধ্যে দেশটির বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 133 জন আফগান সেনা এবং আহত হয়েছেন আরও 2 শতাধিক। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘোষণা দিয়েছেন। এক্স বার্তায় তিনি বলেছেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন আপনাদের সঙ্গে আমাদের কেবল যুদ্ধ হবে। খাজা আসিফ এক্সে এই বার্তা পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশে আফগান সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে অপারেশন গজব লিল হক শুরু করে পিএএফ। শুক্রবার 27 ফেব্রুয়ারি ভোর 4:50 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি বলেছেন, রাত 3:45 থেকে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে সেনা ও বিমান বাহিনী। স্থল ও আকাশপথে অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।